স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। আজ পবিত্র আশুরা মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি 61 সনের 10ই মহরম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির আদর্শ সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেনের আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শোকের দিন, এই দিনে হচ্ছিল ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। তো এই দিনটাকে যেন মানুষ ভুলে না যায়, তাই 10ই মহরম প্রত্যেক বছর এই দিনটাকে হচ্ছিল মিছিলটা করা হয়। এই দিনটা আমরা হাসান হোসেনের খুশির জন্য পালন করছি। আমরা ওই মান্তি হিসাবে আজকে আসি, সারাদিন এখানেই থাকি যে পর্যন্ত মিছিল শেষ না হয়। এই উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। মিছিলের সাথে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহিদুর, মিছিলটি এখন কোথায় অবস্থান করছে এবং সেখানে কি কর্মসূচি চলছে, আমাদের বিস্তারিত জানান। নওশিন, সকাল ঠিক 10টা বেজে পুরান ঢাকার যে হোসেনি দালান ছিল সেখান থেকে এই মিছিলটি বের হয়েছে। এটিকে মূলত প্রধান মিছিল বলা হয়। এছাড়াও খণ্ড খণ্ড আকারে অনেক মিছিল কিন্তু এই মিছিলটির সাথে একত্রিত হচ্ছে। আমরা এখন অবস্থান করছি আজিমপুরে, যেখানে মিছিলটি এখন পুরান ঢাকা থেকে আজিমপুরে অবস্থান করছে এবং এখান থেকে এই মিছিলটি সরাসরি চলে যাবে, একত্রিত হয়ে মিলিত হবে ঢাকার ধানমন্ডি জিগাতলাতে। সেখানেই এই মিছিলটি শেষ হবে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন এলাকা থেকে এই মিছিলটির সাথে একত্রিত হয়েছে এবং রাস্তার দুপাশে কিন্তু অনেক লোক এই মিছিলটিকে কেউ কেউ দেখছেন এবং কেউ কেউ এই মিছিলের সাথে একত্রিত হচ্ছেন। আমরা আপনাকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এই মিছিলটিকে কেন্দ্র করে কিন্তু আজকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের ধারালো অস্ত্র, বল্লম, বর্ষা এসব জিনিস আনতে নিষেধ করা হয়েছে এবং শুধুমাত্র প্রতীকী হিসেবে বিভিন্ন রঙের পতাকা, প্রতীকী হিসেবে ঘোড়া এবং প্রতীকী হিসেবে যে কফিন আছে সেই সব শুধু ব্যবহার করা যাবে এই মিছিলে। তাছাড়াও আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে মুসলমানদের এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্যে, তারা এই বিশেষ দিনটিকে মনে রাখার জন্যে এই আজকের এই মিছিলটি তারা উদযাপন করছে। আর এই মিছিলটিতে আমরা আরও জানতে পেরেছি যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, তার মধ্যে রয়েছে, তো তারা বলেছে যে আনুমানিক 2টা থেকে 3টার মধ্যে তাদের এই মিছিলটি শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি অনেক বড় পরিসরে কিন্তু এই মিছিলটি পুরান ঢাকা থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো নওশিন, আমার কাছে এই মুহূর্তে তাজিয়া মিছিলের ছিল সর্বশেষ। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো রাজশাহীতেও শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে পবিত্র আশুরার কর্মসূচি। সকালে রাজশাহীর বিন্দুর মোড় রেলগেট থেকে শোক র্যালি বের হয়। এতে বিশ্ব বাংলা ফাউন্ডেশনের ভক্তরা অংশ নেন। র্যালিটি মহানগরীর সাহেব বাজার 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা শেষে ভক্তদের নিয়ে শাহ মখদুম দরগা শরীফে প্রবেশ করেন। পরে তাকবীর, তাহরিমা, দরুদ পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান ও জিকির আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। মোহাম্মদ ইসলামকে টিকে রাখার জন্য আত্মত্যাগের মাধ্যমে ইসলামকে পুনর্জীবিত করেছিলেন। আজকের দিনটার মধ্যেই প্রকৃত ইসলামের তাৎপর্য নিহিত। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। সেই ইয়াজিদ বাহিনী তখনও ছিল, এখনো বাংলার জমিনে আছে। ডেঙ্গুর হটস্পট বরগুনার গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 102 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3459 জনে। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 30 জন। স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনার সদর উপজেলায় 76 জন, বামনা উপজেলায় 7 জন, পাথরঘাটা উপজেলায় 12 জন ও তালতলী উপজেলায় 7 জন আক্রান্ত হয়েছেন। বরগুনার সিভিল
সার্জন ডক্টর মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, বরগুনায় ডেঙ্গুতে একদিনের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা আজ। দিন দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সামাজিক, রাজনৈতিক সহ সকল সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং র্যাগিংয়ের অপরাধে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও 19 জন শিক্ষার্থীকে আর্থিক জরিমানা সহ বিভিন্ন মেয়াদে হল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 29 জুন বিকালে শিবাসুর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 13তম সভায় শৃঙ্খলা ভঙ্গের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের 7টি অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। শনিবার তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি। আশুরা উপলক্ষে ওই অনুষ্ঠানে একটি মসজিদে কয়েক ডজন লোক উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, তেহরানের একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছেন খোমেনি। এর আগে গত 13 জুন ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে খোমেনি নিরাপদ জায়গায় অবস্থান নেন। তখন থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নাটকীয় বিরোধের কয়েক সপ্তাহ পর এই ঘোষণা দিলেন মাস্ক। শনিবার মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা দিয়েছেন তিনি একটি দল গঠন করতে যাচ্ছেন। দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে দলটি মার্কিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কিনা তাও স্পষ্ট নয়। এছাড়া কে এর নেতৃত্ব দেবেন সে সম্পর্কেও মাস্ক বিস্তারিত কিছু জানাননি। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে 4 জনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর বাইরে 13 জন কের কাউন্টি ও 3 জন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত 15 জন শিশু রয়েছে। এদিকে জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর 2 তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। এএফসি এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আজ রাতে হাতিরঝিলে সংবর্ধনা দেবে বাফুফে। মিয়ানমার থেকে আজই দেশে ফিরবেন ফুটবলাররা। বাফুফে সভাপতি তাবিত আউয়াল জানান, নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে ভাবছেন তারা।
টানা দুবারে সাফ জয়িতারা এবার ইতিহাস সৃষ্টি করেছে এশিয়ান কাপে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ঋতুপর্ণা আফিদাদের দারুণ পারফরমেন্সে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। এবারও তাদের নিয়ে উৎসবের পরিকল্পনায় বাফুফে। প্লেন ল্যান্ড করবে রাত 1:30টার সময়। আমরা এখনও প্রস্তুত নিচ্ছি যে যেই দর্শকই আসতে চায় বা আসতে পারেন, হাতির জেলের পাশে যে অ্যাম্ফি থিয়েটারটা থাকবে, সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসবো। সেখানে যারা যারা তাদের সম্মতি দিতে চান বা নারী দল থেকে কিছু শুনতে চান, সেখানে আপনারা শুনতে পারবেন। যদিও গভীর রাত হবে, বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার আবার ভুটান চলে যাবে, ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরেই নারী ফুটবলারদের বেতন নিয়ে চলছে নানা সমালোচনা। কয়েক মাসে বেতন না পেয়েও খেলেছেন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে, দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বেতন কাঠামো নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এবার গ্লানি ঘুচাতে চান বাফুফে বস। নিশ্চয়ই ওনাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব, আর অর্থের বাইরেও অনেক পুরস্কার দেওয়া যায়, সেই ব্যবস্থাও আমরা করব। আর নারীদের যেই পিছিয়ে বেতন যে পিছিয়ে থাকে সেটা কন্ট্রাক্ট অনুযায়ী, সেগুলো এখন আপডেটেড হয়ে যাচ্ছে। তো আমি বিশ্বাস করি যে আগামী যে মাসগুলি আসবে, সেই মাসে ফাইন্যান্সিয়ালি কোনোভাবে কোনো নারী প্লেয়ার পিছিয়ে থাকবে না। গেল সপ্তাহে ঢাকা স্টেডিয়ামে হয়ে গেল বিশ্বের 14 দেশের 52 জন বাঙালি বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়াল। এবার নারী ফুটবলেও সেই রকম আয়োজনের কথা জানান বাফুফে সভাপতি। এখানে ট্রায়াল ঠিক বলা ঠিক হচ্ছিল না। আমরা বেসিক্যালি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছিলাম যে ওনাদের ট্যালেন্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে কোনো সিলেকশন প্রসেস আমরা যাইনি, আমরা সকলকে আমাদের পাইপলাইনে অন্তর্ভুক্ত করে দিয়েছি। আমরা কোয়ালিফাই করে ফেলি অলিম্পিক অথবা ওয়ার্ল্ড কাপের জন্য, তাহলে কিন্তু 2027 পর্যন্ত আমাদের কিন্তু টিমকে টানতে হবে। তো আগামী 3 বছর টিমকে টানার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে প্লেয়ার লাগবে আমাদের পাইপলাইনে। কিছুদিন আগে মরক্কোতে দেশটির ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাফুফেও চাচ্ছে আসন্ন ফিফা উইন্ডোতে আরও কয়েকটি ম্যাচ আয়োজনের। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মোস্ট প্রবলি সাউথ এশিয়াতে একটা টিমকে খেলবো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।